যে একটা কথার একটি লাইন দিয়ে একটি মানুষকে, সুস্থ মানুষকে সুইসাইড পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, আবার একটি কথা দিয়ে একজন মুমূর্ষ রুগীকেও কিন্তু বাঁচিয়ে তোলা যায়, এবং তার নিদর্শন সারা পৃথিবীতে আছে। তো আসুন এই মুহূর্তে যে কথা দিয়ে আমি শুরু করব মিস্টার রোহিত সাউয়ের সঙ্গে। আমরা জানি এই মুহূর্তে ভারতবর্ষে যেই বিষয়টা অত্যন্ত বেশি আলোকপাত করেছে, আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে হিন্দুত্ব। আজকে আমরা সেকুলার দেশ, আমাদের ভারতবর্ষ মানে ধর্ম নিরপেক্ষ একটা দেশ। সেখানে দাঁড়িয়ে আপনারা হিন্দুত্বের উপরে কাজ করছেন, হিন্দুদেরকে সংগঠিত করবার চেষ্টা করছেন। আমার প্রথম প্রশ্ন, এই হিন্দুদেরকে একত্রিত করবার যে চেষ্টা, এটার কোথাও না কোথাও তো আপনি শুরু করেছিলেন, সেই প্রেরণাটা আপনি কোথা থেকে পেলেন? দেখুন, আগে আপনার একটা কথা আমি অ্যান্সার দিতে চাই। আপনি যে ধর্মনিরপেক্ষ দেশ বলেছেন, আমি বলি ধর্মনিরপেক্ষ বলে কেউ হয় না। সকলেরই একটা মানসিকতা আছে, সকলের একটা ধর্ম আছে, সকলের একটা আচরণ, ওয়ে অফ লাইফ, সকলেরই একটা নিজের ব্যক্তিগত জীবন যাপন করার একটা রাস্তা পথ আছে। কেউ হিন্দুত্ব নিয়ে থাকে, কেউ ইসলাম নিয়ে থাকে। তো হিন্দুত্ব আমাদের একটা ব্যক্তিগত জীবনে একটা যে মানুষের বেঁচে থাকার একটা আচরণ আছে। এবার কাজ করার যে আমি হিন্দু সংগঠনে কাজ করার যে আমি পথটা পেলাম, এটা একটা আমি খুবই দুঃখের সময়, আপনারা জানেন কি এই পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দুদের উপর কীভাবে অত্যাচার, মা বোনদের ধর্ষণ থেকে নিয়ে আমাদের হিন্দুদের মঠ মন্দির ভাঙচুর থেকে নিয়ে বিভিন্ন ঘটনা, ঠিক সেরকমই একটা ঘটনা হয়েছিল 2016 সালে হাজিনগরে এক সময় দঙ্গা হয়েছিল। দাঙ্গার মধ্যে অনেক হিন্দু ঘর বাড়ি ভাঙচুর, মা বোনদের ধর্ষণ করা থেকে নিয়ে অনেক হিন্দুদেরকে নিজের ঘর ছেড়ে পালাতে হয়েছিল। সে কষ্টটা আমরা নিজের চোখেই দেখেছি। সেখান থেকেই, তার আগে আমি সংগঠন থেকে যুক্ত, কিন্তু একটা ইমোশন থাকে না, কি না আমি কেন কাজ করতে এসছি। সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, হিন্দু সমাজে কিভাবে দাঁড়াতে হয়, কেন দাঁড়াতে হয়। দাঁড়ানোর তো অনেকজনই চেষ্টা করে, কিন্তু দাঁড়ানোর দরকার কেন, সে বিষয়টা আমরা ওখান থেকে দেখেছি। সেখান থেকে পথ চলা শুরু। সেখান থেকেই আজকে আমরা হিন্দু সংগঠনে একটু 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 কাজ করে আজকে সমাজে এত বড় পরিবর্তন নিয়ে আসতে পেরেছি। কিন্তু আমি একটা একদম সহজভাবে বলি রোহিতদা, যে হিন্দু জাগরণী মঞ্চে আপনারা কাজ করছেন এতদিন, এই হিন্দু জাগরণী মঞ্চ এই বিষয়টার এত ফ্লারিশমেন্ট হলো না কেন, মানে শোনা গেল না কেন? হঠাৎ করেই বা আমরা খুব চটজলদি এখন আপামর মানুষের কাছে শোনা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা আমাদের ক্ষেত্রেই আজকে 10 বছর আগে কিন্তু আপনারা শুনিনি। নিশ্চয়ই 10 বছর আগে শুনেননি, সেটা আমি বলবো কি যে শুনেনি তার ভুল আছে। কেন কি 1925 সাল থেকে রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ হিন্দুত্ব নিয়ে সমাজের মধ্যে একটা চেতনা জাগিয়ে চলে আসছে। আজকে 100 বছর পূর্তি হয়েছে। বিশ্বের সবথেকে বড় হিন্দু সংগঠন হচ্ছে রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ। এরপরেই যদি কেউ বলে কি কেউ শোনেনি, আমি বলবো তার ভুল আছে, তো ওর মধ্যে আমাদের কোনো ভুল না। এবার বিষয় হচ্ছে কি দরকারটা কেন, যেটা দরকার আমাদের হচ্ছে কি, আপনারা শুধু পশ্চিমবঙ্গ বলবো না, পুরো ভারতবর্ষের মধ্যে দেখতে পাচ্ছেন কি কিভাবে একটা জিহাদি শক্তির মানসিকতার লোক কিভাবে হই হই করে বেড়ে যাচ্ছে, আর হিন্দুত্বের পপুলেশনটা দিনের পর দিন কমে চলে আসছে। তার সাথে সাথে আপনারা দেখছেন চারদিকে একটা লাভ জিহাদে বলেই ঘটনা চলছে। হিন্দু মা বোনদেরকে একটা ভালোবাসার চক্করে ফাঁসিয়ে তাদেরকে একটা মেশিন টাইপের ইউজ করে 8টা 10টা 12টা 14টা বাচ্চা জন্ম দিয়ে তাদেরকে বিদেশে বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা খুব বড় একটা চক্র। এইসব চক্রটাকে ভাঙার জন্যে, হিন্দু মঠ মন্দিরকে রক্ষা করার জন্যে, মা বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্যে, হিন্দু সমাজকে রক্ষা করার জন্য এই হিন্দু জাগরণ মঞ্চের জন্ম। একটা কথা যদি অ্যান্সার দিতে হয় হিন্দু জাগরণ মঞ্চের প্রয়োজন কেন, তো হিন্দু সমাজকে আভ্যন্তরিক সুরক্ষা দেওয়ার জন্যে হিন্দু জাগরণ মঞ্চের কাজ, হিন্দু জাগরণ মঞ্চের জন্য। খুব ভালো কথা। আপনি হলে 100 বছরের এই সাংগঠনিক কাজ আর কি। 100 বছরের যে সাংগঠনিক কাজ হয়, আমরা জানি যে বিগত, আমি একদম সরাসরি বলতে একদম বাধ্য হচ্ছি, যে তৃণমূল সরকার যেটা ছিল সেই আমলে কিন্তু আমাদের রিপোর্ট বেরিয়েছে পশ্চিমবঙ্গে তো মানে মহিলা নিরাপত্তাহীনতায় 1 নম্বর জায়গায় ছিল, তাই তো? হিন্দু সংগঠন 100 বছর ধরে সেই জায়গাটা তৈরি করতে পারলো না। দেখুন, এটা নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্ট রিপোর্ট দিয়েছিল, হ্যাঁ, কিন্তু এটা পুরোপুরি ফলস রিপোর্ট। আমি কেন বলছি ফলস রিপোর্ট, আমি প্রুফের সাথে বলতে পারি আপনাদেরকে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মধ্যে যদি আমি এই যে বিগত সরকার ছিল, সেই সরকারে যদি আমরা থানায় যেতাম একটা কমপ্লেন করতে,
একটা কোনো এফআইআর লজ করাতে, সে ওখান থেকে জেনে বুঝে কিছু টাকা পয়সা লোভ দিয়ে সেটা ওখান থেকে তাড়িয়ে দিত। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে, সব থেকে বড় উদাহরণ আপনারা দেখেছেন বিগত কয়েক বছর আগে, মানে 1 থেকে 1.5 বছর আগে, যে আরজি কলের ঘটনা, যে আমাদের একটা বোন যা ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলো, তাকে আমাদের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি বলেছিলেন কি আমি তো 10 লাখ টাকা তাকে দিতে গেছিলাম। তো আপনি বলুন ওই মা যদি 10 লাখ টাকা নিয়ে নিত, তাহলে কি সেদিন তার এফআইআরটা হতো? পশ্চিমবঙ্গের থেকে পুরো ভারতবর্ষে না পুরো বিশ্বের মধ্যে একটা এত বড় আন্দোলন কি দাঁড়াতো? তো এটা পশ্চিমবঙ্গ, এখানে টাকা দিয়ে সব জিনিস কেনা যেত। এই যে সরকার ছিল আগে, সেই সরকার কোনো এফআইআর লজ হতে দিত না। মা বোনদের ধর্ষণ হতো, তাদেরকে বাড়িতে গিয়ে তাদের কিছু টাকা পয়সা দিয়ে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে তাদেরকে চেপে দেওয়া হতো। তার জন্যেই এই যে রিপোর্ট যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে না যায় কি কত মা বোনদের ধর্ষণ হচ্ছে, পশ্চিমবঙ্গের কত অরাজকতা চলছে, এ যদি রিপোর্ট না যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট তো নিজের থেকে এসে এখানে রিপোর্ট তৈরি করবে না। সে তো প্রশাসন যে রিপোর্ট পাঠাবে সেই রিপোর্টেই তো আধারে তৈরি করবে। সেই রিপোর্ট আধারেই তারা বানাতে পেরেছে। কিন্তু পশ্চিমবঙ্গের যে অবস্থা ছিল সেটা আমরা নিজের চোখে দেখেছি, পশ্চিমবঙ্গের বাসী নিজের চোখে দেখেছে। আজকে ক্ষমতা চেঞ্জ, আজকে বিজেপি গভর্নমেন্ট, শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী। কালকে ওনার একটা পার্লামেন্টে একটা ভাষণ শুনলাম বিধানসভাতে, যেখানে উনি বললেন অভয়া বিচার পাবে। তো যদি কোনো কারণে যদি এই অভয়ার বিচার পিছিয়ে যায়, হিন্দু সংগঠন কি এই বিজেপির এগেন্সটে কথা বলবে? অসম্ভব, বিচার পিছিয়ে যাওয়ার কোনো কথাই নেই। কেন কি আপনারা জানেন যে পুলিশ তার সাথে যুক্ত ছিল তাকে সাসপেন্ড করা হয়েছে, যে পলিটিক্যাল পার্টির লোকরা তার সাথে যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর এই ফাইলটা আবার থেকে খোলা হয়েছে। যত আপনারা জানেন যে আরজি কর হসপিটালে যে রুমে যে ঘটনাগুলো হয়েছে, তাকে আবার থেকে সিবিআই তাকে সার্ভিলেন্সে নিয়েছে, সেখানে আবার যাঁচ পাতাল শুরু হয়েছে। তো আমি আপনাকে একটা বিশ্বাস দিতে পারছি কি অভয়া বিচার হবেই হবেই হবেই। এটা সত্যি একটা আমরা সবাই কিন্তু আশাবাদী। শুধু আজকে রোহিতদা বলে নয়, আজকে আমরা আপামর জনগণ যারা আমরা খুব সাধারণ থেকে সাধারণতম জায়গায় যারা আমরা বিলং করি, তারা সবাই কিন্তু চাই যে অভয়ার বিচার হোক। এবং রোহিতদা যেটা বললেন যে এই গভর্নমেন্ট সেই বিচার দেবে, সেই বিষয়ে আমরা আশাবাদী। আমি জানতে চাইবো যে হিন্দু সংগঠন কতটা রাজনীতির সঙ্গে সক্রিয়? হিন্দু সংগঠন রাজনীতিতে 1%ও সক্রিয় না। কেন আমি বলি, আমরা সবসময় আহ্বান করি রাজনীতি মানুষের হতেই থাকবে, কিন্তু যদি ধর্ম বাঁচবে, দেশ বাঁচবে, তবেই হয়তো আমরা রাজনীতি করতে পারবো। এর জন্য আমি সকলের রাজনীতি দলকে আমরা বলি, সিপিএম, বিজেপি, কংগ্রেস, সকলকেই আমরা বলি কি আসুন আমরা সকলেই হিন্দু হয়, অন্তত একজুট হই। সমাজের মধ্যে হিন্দুদের থেকে কোনো সুবিধা অসুবিধা যদি কোনো প্রবলেম হচ্ছে, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়াই। যাকে যা ইচ্ছা ভোট দিন। আমরা ইলেকশনে যখন ভোট আসে তখন আমরা মানুষের কাছে যাই ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য। কোন দলকে ভোট দিবেন সেটা আমরা বলতে চাই না, আমরা মানুষকে বোঝাতে চাই কি আপনারা ভোট বাড়ি থেকে বেরোন, 100% ভোট করুন, রাষ্ট্র হিতে ভোট করুন, দেশ হিতে ভোট করুন, হিন্দুত্বের হিতে ভোট করুন। আমরা এটা কোনোদিন বলতে চাই না কি আপনি অমুক পার্টিকে ভোট দিন, অমুক ক্যান্ডিডেটকে ভোট দিন, সেটা আমাদের কোনোদিন স্টেটমেন্ট থাকে না। আমরা সবসময় মানুষের মধ্যে জাগরুকতা নিয়ে আসার জন্য আছি, মানুষকে একজুট, হিন্দু সমাজকে একজুট করার জন্য আমরা লড়াই করি। একটা কথা বলা হয় যে আরএসএস বা হিন্দু সংগঠন, যেরকম আমরা ক্রিকেটে দেখি না অনেক সময় আমার সিনিয়র টিমের একটা রিজার্ভ বেঞ্চ তৈরি হয়, আন্ডার-23, আন্ডার-19। তো আমার বক্তব্য হচ্ছে হিন্দু সংগঠন কি বিজেপির কি রিজার্ভ বেঞ্চ? দেখুন, বিজেপি রিজার্ভ ব্যাংক হিন্দু সংগঠন বলে না। হিন্দু সংগঠন সামাজিক সংগঠন, সমাজের সংগঠন। এক বেনিফিট ওপেন টু অল আছে, যে কোনো রাজনৈতিক দল এসে নিয়ে যাক। আচ্ছা, আপনি কোনোদিন শুনেছেন বিজেপির কোনো লোক বলেছে আপনাকে কি জয় শ্রীরাম বলে গালাগালি দিচ্ছে? আমাদের মাননীয় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তো প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন উনি বলেছেন, এই ভাটপাড়ার মধ্যে দাঁড়িয়ে বলেছেন, এই কারা কারা ক্রিমিনাল জয় শ্রীরাম বলে আমাকে গালাগালি দিচ্ছে। আপনি ভাবুন কি জয় শ্রীরাম কোনোদিন কি গালাগালি হতে পারে? আপনি ভাবুন কিছুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি দাঁড়িয়ে বলেছেন, কলকাতার মতন একটা জায়গা দাঁড়িয়ে বলেছেন, আমরা যদি 1 মিনিটে যদি আমি চোখ বন্ধ করে নিই না, তাহলে 12টা থেকে 13টা বাজিয়ে দিবে। একটা সম্প্রদায় হিন্দু সম্প্রদায়কে 12টা থেকে 13টা বাজিয়ে দিবে। ভাবুন তো, আমরা যখন এইসব কথাগুলো তুলি, আমরা অটোমেটিক মানুষ আমাদেরকে একটা কোনো না কোনো ট্যাগ দিয়ে দেয়। ভাই, আমরা কোনো ট্যাগের মারফতে আমরা আসিনি, আমরা সমাজের জন্য এসেছি, হিন্দু ধর্মের জন্য এসেছি, নিজের ধর্ম বাঁচানোর জন্য এসেছি। কেন এই জন্য এসেছি কি একবার মার খেয়ে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে এসেছি, এবার কিন্তু এখান থেকে যদি আমাদের মার খেতে হয়, যদি আমাদের তাড়ায়,
আমরা কোথায় যাব, কোথায় থাকবো, সে ভয়টা আমাদের গায়ে রয়েছে, সে জ্বালাটা আমাদের গায়ে রয়েছে। আমরা দেখেছি ওখানে কিভাবে মা বোনদের ধর্ষণ হয়েছে বাংলাদেশে, কিভাবে ছোট ছোট বাচ্চাদের মেরে কেটে ফেলা হয়েছে। সেটা আমরা আবার চাইছি না পশ্চিমবঙ্গে হোক, তার জন্য আমরা এই হিন্দু সমাজকে একজুট করতে কিন্তু চাইছি। সেটা যেন সংবিধান আছে, তো আমরা কেন সংগঠিত হবো কেন? সংবিধান আছে, আইনের মাধ্যমে যাবো। তো সংবিধান মেনেই তো আমরা হিন্দু সংগঠন করছি। আমি বললাম আজকে আরএসএস 1925 সাল থেকে কাজ করছে, আপনি বলতে পারবেন একটা ইনলিগাল কাজ আরএসএস করেছে? চ্যালেঞ্জ করলাম সম্পূর্ণ মিডিয়াকে, সম্পূর্ণ ইউটিউবারকে, সম্পূর্ণ পলিটিক্যাল পার্টিকে আমরা চ্যালেঞ্জ করলাম, একটা কাজ কেউ দেখাতে পারবে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংবিধান মেনে কাজ করেনি? কিন্তু সব থেকে বেশি তো ব্যান্ড হয়েছে আরএসএস। ব্যান্ড পলিটিক্যাল রিজন, আপনি বলছেন ব্যান্ড হয়েছে, আমি বলছি মহাত্মা গান্ধী যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যখন একটা ক্যাম্প হয়েছিল, ওই ক্যাম্পে যিনি ওখানে যখন গেছিলেন, উনি নিজেই বললেন কি আমি এরকম অনুশাসন কোনো জায়গা দেখিনি। তারপরে আমি বলি জওয়াহরলাল নেহরু যখন উনি ক্যাম্পে গেলেন, আমার রাষ্ট্রীয় স্বয়ংসেবক যে ক্যাম্প হচ্ছিল, ক্যাম্পে উনি যখন গেলেন, উনি বললেন নিজেই কি এরকম অনুশাসন, এরকম মানুষের মধ্যে একজুটতা, জাতপাত থেকে উর্ধে উঠে সবাই একসাথে বসে যে খাওয়া দাওয়া করছে, সবাই একসাথে ঘুমোচ্ছে, সবাই একসাথে থাকছে, সবাই এখানে রাষ্ট্রহিতের জন্য ভাবছে, দেশ হিতের জন্য ভাবছে, এরকম কোনো জায়গা নেই। তো যে ব্যান করেছিল যে পার্টি, ওই দলের লোক তো আমাদের সার্টিফিকেট দিয়েছে, তো আপনি কিভাবে বলতে পারবেন কি ব্যান করেছিল? যখন ব্যান হয়েছিল তখন একটা পলিটিক্যাল রিজন ছিল, যে পলিটিক্যাল পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবককে ব্যান হয়েছে, আজকে দেখতে পাচ্ছেন পুরো ভারতবর্ষে হিন্দু একজুট হয়ে সে পলিটিক্যাল পার্টিকে ব্যান করে দিচ্ছে। আর খুব ভালো, আমার দারুণ লাগছে। আমার মানে প্রসঙ্গত যেটা চলে আসছে, যে আমরা খুব এটা ফলো করেছি রোহিতদা, মানে একদম যদি কোনো বলতেই হয় যে আমাদের মুসলিম সম্প্রদায় যেটা আমাদের ভারতবর্ষে আছে, কেউ যদি কট্টর মুসলিম হয়, আমি দেখেছি মুসলিম সম্প্রদায় তার একটা মান সম্মান আলাদা, কট্টর মুসলিম। কিন্তু কোনো হিন্দু যদি কট্টর হয়, এই হিন্দুরা তার থেকে একটু নিজেকে আড়াল রাখে। এই দ্বিচারিতা বা এই ব্যবস্থাটা কেন, আপনার কি মনে হয় যে এটা কেন হচ্ছে আর কি? মানে আমি যদি কট্টর হিন্দু হই, আমারই বন্ধু বান্ধবরা অনেককে হয়তো বলবে যে বেশি ধর্ম নিয়ে আকলামি করিস না। দেখুন, কট্টর মুসলিম আর কট্টর হিন্দু অনেক তাফাত আছে, অনেক তাফাত, কোনো কম্পারিজনটাই নেই। যদি যে কট্টর হিন্দু মুসলিম হয়, সে তার স্লোগান থাকে সর তন সে জুদা, সে সব সময় মেরে দেবো, কেটে দেবো, বম মারবো, গুলি মারবো, মানে মেরে ফেলার সব সময় ওদের একটা ডিমান্ড থাকে। আর যে কট্টর হিন্দু হয়, সে সব সময় তার ভিতরে মানবতা থাকে, সে সমাজে পরোপকার কিভাবে করবে, সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে চলবে, মানুষ ফার্স্ট, আমি পিছনে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি বলে কি যাহা কম ওহা হাম, তো সব সময় সমাজকে আমরা এগিয়ে রাখি, সমাজ আন্দোলন করবে, সমাজ প্রতিবাদ করবে, আমরা পিছন থেকে তাদের সাপোর্ট দেব। তো এটাই হলো কট্টর হিন্দুত্ব। কট্টর হিন্দুত্ব মানে কি হচ্ছে? কট্টর হিন্দুত্ব মানে হচ্ছে কি আমরা সমাজকে সুরক্ষিত রাখবো, আমরা নিজের ধর্মকে বাঁচিয়ে রাখবো, ধর্মের জন্য মানুষকে একজুট করব, কাউকে মারার জন্য একজুট করব না। আপনি কি কোনোদিন শুনেছেন কি তাজিয়া কোনো প্রোগ্রাম যাচ্ছে, র্যালি যাচ্ছে বা তাদের প্রসেশন যাচ্ছে, ওর মধ্যে কোনো হিন্দু একটা পাথর চালিয়েছে? না, আমি শুনি না। আপনি কোনোদিন কিন্তু আপনি 100 বার শুনেছেন কি রামনবমী শোভাযাত্রা যাচ্ছে, ওর মধ্যে জিহাদিরা পাথর চালিয়েছে। এটাই হচ্ছে, এটাই ডিফারেন্স আছে আমাদের। আমরা সবসময় সমাজের মধ্যে একজুটতা নিয়ে আসি। এই স্লোগানটা কে দিয়েছে? হিন্দু মুসলিম ভাই ভাই, এই হিন্দু সমাজ দিয়েছে। কোনো মুসলিমের মুখ থেকে শুনবেন না হিন্দু মুসলিম ভাই ভাই, তারা শুধু হিন্দুকে নিজের ভাই চারা, মানে আমরা হচ্ছি, ওরা হচ্ছে ভাই, আমাদেরকে বানাবে চারা। তো এই যে কাজ আর আমরা চলতে দেব না, হবে না। আর যখনই আমরা এই কাজগুলো আটকাচ্ছি, তখনই হয়তো আমরা কট্টর হিন্দু লোক হয়ে যাচ্ছি, সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি। তখন আমরা হয়তো ভগবা আতঙ্কবাদ, আপনারা শুনেছিলেন একটা কংগ্রেস একটা ওয়ার্ড নিয়ে এসেছিল ভগবা আতঙ্কবাদ, তখন আমরা ভগবা আতঙ্কবাদ সাপোর্ট হয়েছি। কিন্তু আমি বলছি যদি এইসব কাজ করার জন্যে, হিন্দু সমাজকে একজুট করার জন্য, নিজের মা বোনদের রক্ষা করার জন্য, নিজের দেশকে বাঁচানোর জন্য, নিজের ধর্মকে বাঁচানোর জন্য যদি আমি এই সাম্প্রদায়িক হই, যদি আমি কট্টর হিন্দু ভগবা আতঙ্কবাদ হই, আমি সেটা হওয়ার জন্যে এগ্রি আছি। এই মুহূর্তে 100 বছর পর হিন্দু সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মানে রোহিত শাহ হিন্দু সংগঠনকে এই মুহূর্তে মানে ইমপ্রুভমেন্ট, একটা ভিশন থাকে না, সেই ভিশন অনুযায়ী এই মুহূর্তে এই সংগঠন কোথায় দাঁড়িয়ে? দেখুন, হিন্দু সংগঠন, আমি বলবো আপনাকে একটাই কথা কি হিন্দু সংগঠনে একটা আইডিওলজি আছে, ও কোথায় দাঁড়িয়ে আছে সেটা তাদের কাছে ম্যাটার করে না। আমরা সব সময় একটা ভিশন নিয়ে কাজ করি। আমাদের একটা ভিশন হচ্ছে অখণ্ড ভারত, হিন্দু রাষ্ট্র। এই যে স্বপ্ন যতদিন আমাদের পূর্ণ হচ্ছে না, আমরা নিজেকে কিন্তু সব সময় ব্যাক ডগে ভাববো। কেন? এখনো আমাদের লক্ষ্য অনেক বড়,
আমরা অখণ্ড ভারত স্বপ্ন দেখেছি, আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবো। জিহাদিদের জন্য অনেক রাষ্ট্র রয়েছে, খ্রিস্টানদের জন্য অনেক রাষ্ট্র রয়েছে, হিন্দুদের জন্য একটাও রাষ্ট্র নেই। আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবো, তো তারপরেই আমরা হয়তো নিজের পরিচয় একটা হিন্দু বলে আর ভালোভাবে দিতে পারবো। কিন্তু হিন্দু সংগঠন তো পলিটিক্যাল নয়, কিন্তু সংবিধান তো পলিটিক্যালি ডিপেন্ডেন্ট। না, এটা ভুল বললেন আপনি। একটু আমি বলেন, সংবিধানও কোনো পলিটিক্যালি ডিপেন্ডেন্ট না। সংবিধান ওয়ে অফ লাইফ, মানুষকে হাঁটাচলা করার, থাকা বা নিজের জীবনযাপন করার জন্যে তার অধিকার আমাদের সংবিধান দিয়েছে। আমি কতটুকু বলবো না, ওই বলার মধ্যে আমার এগ্রি, মানে আমি কতটা সংবিধান আমাকে অধিকার দিয়েছে, সে আমাকে সংবিধান অধিকার পলিটিক্যাল পার্টির না। একটা একক সংখ্যাগরিষ্ঠতা যদি না পাওয়া যায়, আমরা জানি একটা মেজর সংখ্যাগরিষ্ঠতা পেলে তবে সংবিধানের উপরে আপনি চেঞ্জেসের একটা ব্যাপার আসে। তো ধরুন আপনি সেই একক সংখ্যাগরিষ্ঠতার যে ব্যাপার, হিন্দু সংগঠন তো নির্বাচন লড়ছে না, লড়ছে তো পলিটিক্যাল সংগঠন। তো পলিটিক্যাল সংগঠনরাই তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। তো সেখানে নন পলিটিক্যাল অর্গানাইজেশন হয়ে সে কি করে দাবি রাখতে পারে যে আমি হিন্দু রাষ্ট্র করবো? না, এইটাই তো আমাদের কথা, কি যখন হিন্দু সমাজ একজুট হবে, যদি হিন্দু সমাজে কালেকটিভ কোনো ডিসিশন থাকবে, তখন সংবিধান যারা লিখছে বা তাদেরকে যারা চেঞ্জ করবে বা সংবিধানের শপথ নিয়ে যে বিধানসভায় লোকসভায় যে যাচ্ছে, তারা আমাদেরই কথা শুনবে। কেন শুনবে? সংবিধান আমাদের মানুষ যখন হিন্দু সংগঠন বা হিন্দু সমাজের লোক, আমি আগেই বলেছি, সবসময় মানবতাবাদ হয়, সমাজকে নিয়ে ভাবে, দেশকে নিয়ে ভাবে, রাষ্ট্রকে নিয়ে ভাবে। তা আমাদের কোনো কথা সংবিধান বিরোধী হতেই পারে না, অসম্ভব। আমরা কোনোদিন মেরে দেবো, কেটে দিব বা কাউকে এখান থেকে তাড়িয়ে দিব। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি যে এত কথা বললাম হিন্দু সংগঠনকে একজুট করার জন্য, আপনি আমার মুখ থেকে একবারও শুনেননি কি আমি কাউকে ভয় দেখানোর জন্য বলছি? না, তা নয়, আমি কাউকে ভয় দেখাবো না। কিন্তু বিষয় কি হচ্ছে, কি আমি কাউকে ভয় দেখাবো না তার মানে কেউ আমাকে ভয় দেখিয়ে চলে যাবে, সেটাও কিন্তু আমরা হতে দেব না। এইখানে এই জায়গাটাই আমাদের লড়াই আছে, এই জায়গাটাকে আমার ব্লক করা আছে। কি আমরা সবাইকে সংবিধান হিসাবে নিজের জীবনযাপন করার জন্য আমরা অধিকার দিতে চাই। আর যারা সংসদে যাচ্ছে, লোকসভায় যাচ্ছে, বিধানসভায় যারা যাচ্ছে, তারা আমাদের হয়ে ওখানে কথা বলবে, কেন কি হিন্দু সমাজ একজুট হচ্ছে আর হিন্দুদের সরকার ভারতবর্ষে হোক বা পশ্চিমবঙ্গে হোক চলছে। অসাধারণ, খুব সুন্দর ব্রিফ করলো, আমার খুব ভালো লাগলো। এবং সব থেকে বড় কোনো ফিল্টার নেই, স্ট্রেট ফরওয়ার্ড, একদম স্ট্রেট ব্যাটে 4-6 আর কি। রোহিতদা, আপনি যদি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত হতে চায়, এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চায়, তাকে কি করতে হবে? দেখুন, হিন্দু সমাজে প্রতিটা লোক, হিন্দু তো আমিও, হ্যাঁ আপনিও, আমি প্রতিটা লোক বললাম, আমি কিন্তু বলতে পারছি না যে হিন্দু সংগঠনে, আমি ওটাই বলতে চাইছি, আমি ওটাই বলতে আসছি। হিন্দু সমাজে প্রতিটা লোক, ইভেন যারা পলিটিক্যাল যে কোনো দল করুক, প্রতিটা লোক আমরা তাদের ফিল করি তারা হিন্দু সংগঠনের এক একটা কার্যকর্তা, আমরা তাদের ফিল করি। কেন কি আমরা কোনো বিভেদ রাখতে চাই না। হ্যাঁ, এবার ডিপেন্ড করে কি মানুষ কে কতটুকু নিজের কাজ, নিজের পরিবার সবকিছু দেখার পর কে কাজ করছে। আমি আপনার কাছে একটা স্পষ্ট কথা বলতে চাইছি, কি আমি হিন্দু সংগঠনের একটা দায়িত্বতে রয়েছি, তার মানে এটা না কি আমি সব থেকে বড় হিন্দু, এটা না। কিন্তু অনেক হিন্দু আছে যাদের কাছে কোনো দায়িত্ব নেই, কিন্তু সমাজে অনেক কাজ করে গেছে, হিন্দু সমাজকে একজুট করার জন্য, নিজে মঠ মন্দির বাঁচানোর জন্য বড় বড় মন্দির বানিয়ে গেছে, অনেক কিছুই করে গেছে, তাকে সমাজ চেনে না, জানে না। তার মানে কি সে হিন্দু সংগঠনের লোক না? প্রতিটা হিন্দু সমাজের লোক, হিন্দু সংগঠনের এক একটা কার্যকর্তা, এক একটা পিলার আছে। আচ্ছা, হিন্দু তো একটা আইডিওলজি, হিন্দুত্ব একটা দর্শন। সেই দর্শনে যদি কোনো মুসলিম যদি মনে করে যে আমি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত থাকবো কিন্তু মুসলিম হয়ে, কিন্তু আমি সমস্ত নিষ্ঠার সঙ্গে, সততার সহিত, যেটা একদম যেটা হিন্দু ধর্মের যেটা বলে না যে পিওরিটি, সেটা ফলো করব, আসতে পারে? ইম্পসিবল আছে, সেটা কোনোদিনই পসিবল হতে পারে না। সেটা আপনাকে কেউ বোঝানোর জন্যে সেটা বলতে পারে। আমি আপনাকে একটা, যত আমার মনে পড়ছে একটা ওয়ার্ড, সেটা আমি আপনাকে বলতে চাই। এই প্রসঙ্গে আমার একটা ওয়ার্ড মনে পড়ছে, কুরআনে একটা ওয়ার্ড লেখা আছে, যত সম্ভব আয়াত 5 সূরা 9 এরকমের মধ্যে একটা ওয়ার্ড লেখা আছে, আল তাকিয়া। এই যে ওয়ার্ড বললেন না, এই ওয়ার্ডটাকে আমি যদি বলি, একে বলা যায় আল তাকিয়া। এটা কি হচ্ছে, নিজে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য, নিজের পরিবারটাকে বাঁচানোর জন্য ওকে যা করতে হবে সে করবে, কিন্তু ও ইসলামের অনুগামী হয়েই করবে। তো আপনি যেটা বলতে চাইলেন
তাকে বলা যায় ও এখন যে বর্তমান পরিস্থিতির মধ্যে রয়েছে, এখন অনেক হিন্দু আমাদের মুসলিম আমাদের সাথেও যোগাযোগ করছে, তারাও বলতে চাইছে দাদা আমি তো আপনাদের সাথে অনেকদিন ধরে ছিলাম। আরে ভাই তুমি কি ছিলে? আপনি জানেন বিভিন্ন জায়গা রয়েছে যারা ওখানে তাদের মেজরিটি, আপনি বলুন তো 100 যদি হিন্দু মুসলিম পরিবার রয়েছে, 100 মুসলিম পরিবার মধ্যে একটা হিন্দু পরিবার কি সেফ আছে? আমি দেখেছি নিজেই, আপনার এই জগদ্দল জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় আমি দেখেছি মোহাম্মদপুর বলে জায়গা আছে, এখানে মন্ডল 4-এ একটা কাউগাছি ওয়ান বলে জায়গা যেখানে মুসলিম মেজরিটি বেশি, ওখানে কিছুদিন আগেই যারা গরু খেয়ে গরুর হাড্ডিগুলো তাদের বাড়িতে ফেলে দিত। কেন ফেলতো? তাদেরকে ওই হিন্দু যে 2-4টা পরিবার রয়েছে তারা ওখান থেকে নিজের ঘর বাড়ি বিক্রি করে চলে যাক, তাকে আমরা বলি ল্যান্ড জিহাদ। তো এই যে আলতাকিয়া যে ওয়ার্ড আছে না, এই আলতাকিয়া ওয়ার্ড থেকে ওরা কোরআনে লেখা আছে, তো এই ওয়ার্ড থেকে তারা দীক্ষিত আছে কি নিজের অস্তিত্ব রক্ষার জন্যে যদি আমাকে হিন্দু হতে হয়, যদি তাদের ভগবানকে প্রণামও করতে হয় তখন তারা করবে। কিন্তু আমি এই জন্য বললাম कि কোনোদিন পসিবল না একটা মুসলিম गाय खाने वाला और गाय का पूजा करने वाला कभी समान नहीं हो सकता है। মুসলিম কতটা সেফ? 100% সেফ। ভারতবর্ষে মুসলিম 100% সেফ। যদি সেফ না থাকতো তাহলে 1947 দেশ যখন আজাদ হয়েছে তখন মুসলিম পার্সেন্টেজ কত ছিল? আজকে মুসলিম পার্সেন্টেজ ভারতবর্ষে মোট কাছাকাছি 20%। পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট ছিল? পশ্চিমবঙ্গে মুসলিম হয়ে গেছে 30 থেকে 35%। কিভাবে? যদি সেফ না থাকলে পসিবল জনসংখ্যা কি ব্যাপার হতো? আপনি বলুন কি বাংলাদেশে হিন্দুরা সেফ আছে? হিন্দু পার্সেন্টেজ কোথায় ছিল? আজকে 4-5% হিন্দু পার্সেন্ট বাংলাদেশে হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গ থেকে বেশি কোনো দেশে মুসলিমরা সেফ না। আপনি বলুন তো এই যে মুসলিমরা এখানে এত বড় বড় কথা বলে, চাইনা মুসলিমরা কি এত বড় কথা বলতে পারবে? একদমই না। হ্যাঁ, আমি চাইনাও ছেড়ে দিলাম, আপনি পাঠিয়ে দিন তো তাদেরকে, ওদের মুসলিম কান্ট্রি আছে, দুবাই, ইউএই মুসলিম কান্ট্রি আছে, ওখানে কি এত বড় বড় কথা বলতে পারবে? ওখানে তো বুরকা পড়তে দেয় না, অনেক সময় অনেক জায়গায় বুরকা পড়তে দেয় না, নিজের ধর্ম পালন করতে দেয় না, মসজিদের মধ্যে বম থেকে উড়িয়ে দেয়। তো ভারতবর্ষের মতন এরকম একটা ধর্মনিরপেক্ষ জায়গা যেখানে সবাই হয়তো ঠিকঠাকভাবে থাকতে পারছে, কিন্তু আমি তাদের কাছে আলটিমেটাম দিতে চাইছি, ভাই আমি ভাই বলে সম্বোধন করছি এখনো, কি আপনারা এখানে খাচ্ছেন, এখানে পড়ছেন, এখানে কাজ করছেন, এই দেশটাকে নিজের দেশ ভাবুন, ভারত মাতা জয় বলুন, বন্দে মাতরম বলুন, আর জয় শ্রীরাম বললে আর ভালো হবে। অসাধারণ, এক্সিলেন্ট। সত্যি কথা বলতে এতটাই ভালো লাগছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমি অনেকবার চেষ্টা করেছিলাম একটু বিতর্কিতমূলক জায়গায় নিয়ে আসবার জন্য, কিন্তু বিতর্কিতমূলক জায়গায় আসার উদ্দেশ্য এটা নয় যে বিতর্ক সৃষ্টি করা, বরঞ্চ মানুষের মধ্যে সতর্কতা বাড়ানো যাতে তারা নিজেরা সুরক্ষিত থাকে, সেফ থাকে। এবং লাস্ট আমি যে প্রশ্নটা দিয়ে আজকের মতন এই আলাপচারিতা শেষ করবো, শুধু শেষ করবো না, শেষ করার আগে যেটা বলি আমি, শেষ মানে শেষ নয়, শেষ হচ্ছে শুরুর আগের আরেকটি পদক্ষেপ। রোহিতদা, আমাদের এই সমাজের জন্যে, আমার নতুন ইউথ এবং আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য তোমার মূল্যবান একটি মেসেজ তুমি আমাদেরকে প্লিজ দাও। নমস্কার, আপনার চ্যানেলের সকল ভিউয়ার্স জন্য বলতে চাই, দেখুন পশ্চিমবঙ্গ হোক বা ভারতবর্ষে হোক, আমরা সকলেই একটা নাগরিক হিসাবে এখানে বসবাস করি, আমাদের সকলেই একটা অধিকার রয়েছে। প্রশাসন একটা রাজনৈতিক দল আসবে, একটা রাজনৈতিক দল যাবে, কোনো সময় দল পরিবর্তনশীল আছে, পরিবর্তনশীল হতেই থাকবে। আমাদের সকলের মধ্যে বন্ধুত্ব, ভাইচারা এসব সবসময় বজায় রাখতে হবে, আমাদের সকলকেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। সবথেকে বড় কথা যেটা হচ্ছে কি আমরা নিজের সব কিছু ডিপেন্ড করে দিই প্রশাসনের উপর বা সরকারের উপর। আমি বলতে চাই প্রশাসন সরকার নিজের কাজ করবে, কিন্তু প্রতিটা মানুষকে নিজের অধিকার, নিজের রাস্তা হাঁটা চলাফেরা এইসব অধিকারগুলো বা নিজের কর্তব্য সেটা নিজে বুঝে নিতে হবে, নিজেই পালন করতে হবে। তবেই আমরা হয়তো ভারতকে আবার বিশ্বগুরু বানাতে পারবো, আর হিন্দুত্বকে শুধু মুখে হিন্দুত্ব বলে না, সত্যিকারের হিন্দুত্বকে আমরা শক্তিশালী করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ।